আচ্ছা, যেটি বলছিলাম আপনাদেরকে যে অনেক বছর পরে, ইনফ্যাক্ট অ্যাটলিস্ট এক যুগ পরে আমি ট্যাক্সের সেশন নিচ্ছি। তো আমার একটা ভালো লাগার জায়গা কাজ করছে যে আপনাদের সঙ্গে ট্যাক্সেশনের নিয়ে কথা বলবো। তো ট্যাক্সেশন বলতেই আমাদের যে জিনিসটি মাথায় আসে সেটি হচ্ছে যে ট্যাক্সেশন আসলে মূলত ট্যাক্স দু ধরনের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স এবং অন্যটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। সো ইনডাইরেক্ট ট্যাক্সের ভিতরে একটা উল্লেখযোগ্য, আপনাদেরকে খুব ইজি এবং সিম্পলিফাইড বোঝানোর জন্য বলছি, যেটি ভ্যাট, ভিএটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটিকে কেন ইনডাইরেক্ট বলা হয়? এটা ইনডাইরেক্ট বলা হয় এই জন্যই যে আসলে ভিএটির ধরেন উৎপাদক, তারপরে যিনি উৎপাদন করেন, কোম্পানিগুলো, ধরেন ইউনিলিভার একটা লাক্স সাবান তৈরি করছেন, তো ইনিশিয়ালি ইউনিলিভার কিছু টাকা ভ্যাটের জন্য দিতে হয়, কিন্তু ফাইনালি যে এটি কাস্টমার থেকে কালেক্ট করা হয়, দ্যাট ইজ, তার মানে হচ্ছে ম্যানুফ্যাকচারার, সেলার, কারোর থেকে কিন্তু ভ্যাট যাচ্ছে না, ভ্যাট ইনডাইরেক্টলি ইম্পোজ হচ্ছে যে ভোক্তার উপর, দ্যাট ইজ হচ্ছে ক্রেতার উপর। এই জন্য কি এটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। আর ডাইরেক্ট ট্যাক্সটা হচ্ছে সরাসরি, যেটি হচ্ছে যিনি ইনকাম করছেন তার উপরে ট্যাক্স, ইনকাম ট্যাক্স। যেমন আমরা যে ইন্ডিভিজুয়াল লেভেলে ট্যাক্স দেই অথবা কর্পোরেট যে ট্যাক্স দেয়। তো আমি আজকে কর্পোরেট ট্যাক্সেশন হেডলাইন নিয়ে আলোচনা শুরু করলেও আসলে একটু বেসিক লেভেলেই কথা বলবো, কখনো কখনো পার্সোনাল ট্যাক্সের কিছু ইস্যু আসবে, এবং আমার মনে হয় যে এই ট্যাক্সের যে ক্লাসটা আমি শুরু করছি একদম ইনিশিয়ালি প্রাইমারি থেকে, একটু স্লো যাব, প্রয়োজনে আমি কিছু ক্লাস বেশি নিব, কিন্তু আমার একটা ইচ্ছা যে হচ্ছে যে ট্যাক্সটা আপনাদের সাথে একটু বেসিক লেভেলে, যেহেতু গত সেশন গুলায় বিশেষ করে স্পেশালি ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ এবং থার্ড ব্যাচের কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্স ভ্যাটের ব্যাপারে বলা হয়েছিল যে ক্লাসগুলো আর একটু ফ্রুটফুল কিভাবে করা যায়। তো আমি আশা করবো আজকে খুব লম্বা ক্লাস হবে না। আমি পার্সোনালি একটু সিক আছি, অ্যাপার্ট ফ্রম দিস আমি অনেকদিন পরে আবার আপনাদের সাথে ক্লাস নিচ্ছি। মাঝে 6 ব্যাচের অনেকগুলো ক্লাস আইএফআরএস এবং বিজনেস কমিউনিকেশনের উপরে নিয়েছিলাম, বিশেষ করে আইএস এর উপরে, আপনাদের আইএফআরএস এর কয়েকটা সেশন নিয়েছিলাম। এনিওয়ে, আমি কর্পোরেট ট্যাক্সেশন এবং ট্যাক্সেশন নিয়ে কথা বলবো। তো এখানে আমি জানি না, আপনাদের নিশ্চয়ই জানা আছে যে আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সটা, কেউ একজন আমাকে একটু হেল্প করবেন যেটি কত সালের আইন বা অ্যাক্ট, এটা কি বলতে পারবেন? স্যার 1984। আচ্ছা, কিন্তু এটা নাম কি? পুরা আমাদের ইনকাম ট্যাক্সের এই আয়কর অধ্যাদেশ 1984। ইংরেজিতে কি বলা হচ্ছে এটাকে? ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স। এখন এখানে অ্যাক্ট না বলে অর্ডিন্যান্স কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে তখন জরুরি অবস্থায় যদি কোনো কিছু নিয়ম করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা অধ্যাদেশ হিসেবে জারি হয়, আর যেহেতু সংসদ ব্যবস্থা ছিল না তখন, সে কারণে সেটা আইন হিসেবে পাস হয়। ওকে, আমরা অ্যানসারটা দিচ্ছেন কি ছোটন? জি স্যার, আমি ছোটন বলছি। ও, থ্যাংক ইউ ছোটন, একদম পারফেক্টলি বলেছেন। সেটি হচ্ছে একটু সংক্ষেপে, যদিও এটি এখানে কিছুটা রিলেভেন্ট, আমি বলেছি যে আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে আপনাদের সাথে ক্লাস নিব, এবং আমি অনেকগুলো টানা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, প্রতি সপ্তাহে হয়তো একটা। এই কারণে আমি একটু বেসিক দিয়ে শুরু করি, আমার মনে হয় আপনারা ইউ উইল এনজয়। তো যেটি বলছিলাম যে থ্যাংক ইউ, যে যখন সংসদ থাকে এবং সবকিছু ঠিকঠাক থাকে তখন যে আইনটা আসে সেটা অ্যাক্ট হয়, আর অর্ডিন্যান্সটা হচ্ছে 84 সালে। আসলে ওই সময় ইমার্জেন্সি, যেটি যেমনটি বলছিল হচ্ছে আমাদের ছোটন, এবং সেখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে সংসদের প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে কিছু কিছু আইন হয়। সেই যেমন একটা উদাহরণ বলি, আমরা যে সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, আই এম অলসো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনারা অনেকেই সিএ প্রফেশনে আছেন, পড়ছেন বা আগে কোর্স কোয়ালিফাই করেছেন। তো এই সিএ যে একটা, এটা আসলে অর্ডার ছিল, প্রেসিডেন্সিয়াল অর্ডার 1973। সো এটাকে বলা হয়, যখন প্রেসিডেন্ট এককভাবে বলে, এটা অর্ডিন্যান্সটা হয় আসলে জরুরি অবস্থা, যেটা বললেন, যখন সংসদ এরকম ভাবে সংসদে পাস হয়নি কিন্তু এটি আসছে, সেটাকে অর্ডিন্যান্স বলে, এবং সংসদের মাধ্যমে যেটা, সেটা অ্যাক্ট। আসলে অ্যাক্ট, অর্ডিন্যান্স এবং হচ্ছে অর্ডার অলমোস্ট সিমিলার নেচারে, শুধুমাত্র এই আইন পাশের প্রক্রিয়ার পরিবর্তনের কারণে নামগুলো একটু ডিফারেন্ট। তো এটি আমরা ক্লিয়ার হলাম। তো এই যে 1984 সালে যতগুলো বাংলাদেশের আইন বা যতগুলো অ্যাক্ট আসে বা অর্ডিন্যান্স আসে বা প্রেসিডেন্সিয়াল অর্ডার আসে, যাই আসুক না কেন, এটি একটি সিরিয়াল থাকে।
তো এটি হচ্ছে 1984 সালের 36 নম্বর হচ্ছে মানে অর্ডিন্যান্স। এটা এটা সেজন্য বলা হচ্ছে দ্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, অর্ডিন্যান্স নাম্বার 36 অফ 1984। হ্যাঁ, তো এবং তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে, আমরা যদি এক কথায় বলি সেটি হচ্ছে যে দিস ইজ এ, এই আইনটার নাম হচ্ছে দ্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এবং এটার অর্ডিন্যান্স নাম্বার হচ্ছে 36 নম্বর আইন। 1984 সালের অর্ডিন্যান্স নাম্বার হচ্ছে 84। সো আমরা মনে হয় বিষয়টা বুঝতে পারলাম। সো আমি সামনে প্রসিড করছি। থ্যাংক ইউ। এখন কর্পোরেট ট্যাক্স, হোয়াট ইজ কর্পোরেট ট্যাক্স? ট্যাক্সের আমি যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল লেভেলে যখন ট্যাক্সেশন হয় সেটাকে বলা হয় পার্সোনাল বা ইন্ডিভিজুয়াল ট্যাক্সেশন, আর কোন কোম্পানি বা কর্পোরেটের যখন ট্যাক্সেশন বলা হয় তখন কর্পোরেট ট্যাক্স বলা হয়। আর ইনডাইরেক্ট ট্যাক্সেশন নিয়ে আপাতত আমরা আলাপ করছি না, সেটি হচ্ছে ভিএটি বা আরো কিছু ইনডাইরেক্ট ট্যাক্স আছে, সেটি ডিফারেন্ট ফর্মে আছে। সো ডাইরেক্ট ট্যাক্সের ভিতরে সবচেয়ে প্রধানতম হচ্ছে ইনকাম ট্যাক্স। সো ইনকাম ট্যাক্সের ভিতরে আবার হচ্ছে কর্পোরেট ট্যাক্সেশন বেশি ইম্পর্টেন্ট, বিকজ ইন্ডিভিজুয়ালদেরও ইম্পর্টেন্ট, বাট বিজনেস এনভায়রনমেন্টে আসলে কর্পোরেট ট্যাক্সেশন ইম্পর্টেন্স খুবই বেশি। তো বলা হচ্ছে যে হোয়াট ইজ কর্পোরেট ট্যাক্সেশন? ট্যাক্সিং ইনকাম অফ এ কোম্পানি ইজ কর্পোরেট ট্যাক্স। একটা কোম্পানির যখন ইনকামের উপর ট্যাক্স দেওয়া হয় সেটাকে বলা হয় কর্পোরেট ট্যাক্সেশন। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় উল্লেখ করি যে ইনকাম ট্যাক্সের যে মেইন স্পিরিট বা যেই মেইন ধারাবাহিকতা, এই ইনকাম ট্যাক্স অর্ডিনের কিছু কিছু জায়গায় কিন্তু ডিফারেন্স আছে, যেখানে ইনকাম না হওয়ার পরও ট্যাক্স দিতে হচ্ছে এবং কিছু কিছু জায়গায় ট্যাক্স অন ট্যাক্স হয়। এটি খুবই রেয়ার, বাট আছে। আমরা যখন ডিটেলে দেখবো এটা আছে। এটা এই প্রত্যেকটা আইনের প্রত্যেকটা এরই কিছুটা দুর্বলতা থাকে। তো এখানেও কিছুটা দুর্বলতা আছে। সেই দুর্বলতা, একটা দুর্বলতা হচ্ছে যে আমরা যখন মিনিমাম ট্যাক্স ফিক্স করে দেই অথবা লস হওয়ার পরেও আপনাকে ট্যাক্স করা হয়, তখন কিন্তু আর ইনকাম ট্যাক্সের প্রপার স্পিরিট বা ইনকাম ট্যাক্সের যে মেইন স্ট্রাকচার সেখান থেকে একটু ব্যত্যয় ঘটে। বাট ঘটলেও এটি আইনের ভিতরে আছে, এমন তেমন কোনো উল্লেখযোগ্য বিষয় নেই। আর একটা কোনো কোনো জায়গায় ডাবল ট্যাক্সেশনের একটা বিষয় থাকে, যদিও এগুলো অনেক অ্যাভয়েড করা হয়েছে, তারপরেও কোনো কোনো জায়গায় ডাবল ট্যাক্সেশনের কিছু বিষয় আছে। এটা আমরা অনেক ডিটেইলে যখন যাব সামনে তখন দেখতে পারবো। এর বাইরে গাইডেড বাই ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 আর ইনকাম ট্যাক্স রুল, এর সঙ্গে সঙ্গে আপনারা যখন ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের বই কিনবেন তখন দেখবেন ম্যাক্সিমাম বইতে বলা হচ্ছে যে পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 হচ্ছে বেসিক্যালি যেটিকে আমরা বলছি অর্ডিন্যান্স, এবং পার্ট 2 সেটি হচ্ছে বেসিক্যালি রুলস। এবং স্বাভাবিকভাবেই আপনারা দেখবেন যে যেখানে অর্ডিন্যান্সের আরো ডিটেইল ব্যাখ্যার প্রয়োজন হয় তখন কিন্তু রুল থাকে। এই রুলগুলো আমরা রেফারেন্স আকারে পরবর্তীকালে দেখবো যেখানে যেখানে লাগে। এখন আমরা বলছি, এখানে আমরা সংজ্ঞায় বলছি যে ট্যাক্সিং ইনকাম অফ এ কোম্পানি ইজ কর্পোরেট ট্যাক্স, মানে ইনকামের উপরে, একটা কোম্পানির ইনকামের উপরে ট্যাক্স করাকে ইনকাম ট্যাক্স বলা হয়। তাহলে কোম্পানি কি এটা জানতে হবে। সো আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের থার্ড সেমিস্টারে ইনকাম ট্যাক্স কোম্পানি অ্যাক্টের উপরে একটা সাবজেক্ট আছে এবং ওখানে মোটামুটি 8টা থেকে 11টা ক্লাস হয়। ওই সবগুলা ক্লাসে আমি নেই, সেখানে আরো ডিটেইল আপনারা দেখতে পারবেন। আগের ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছেন, বাট এখানে একটু ক্লিয়ার করছি। সেটি হচ্ছে যে এ কোম্পানি রেজিস্টার আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994, 1994 সালের কোম্পানি অ্যাক্ট, যেটি রিসেন্টলি আবার কিছুটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। এখানে আসলে মন্ত্রিসভায় এটা গিয়েছে এবং সংসদে গিয়েছে, এটা ফাইনালি এখন আসবে চেঞ্জটা। বাট সেখানে মেজর কোনো চেঞ্জ নেই, মাইনর একটা চেঞ্জ আছে। সেখানে বলা হচ্ছে 1% কোম্পানি, ওপিসি মানে হচ্ছে যে এখন কোম্পানি বলতেই বোঝা যায় যে মিনিমাম 2জন শেয়ার হোল্ডার লাগে, এবং সেটাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে এবং পাবলিক লিমিটেড কোম্পানি দুটি ভাগে ভাগ করা যায়। মূলত সেই প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডারদের মিনিমাম 2জন লাগে এবং ম্যাক্সিমাম 50 জন পর্যন্ত প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডার হতে পারে। আর পাবলিক লিমিটেড কোম্পানির মিনিমাম শেয়ার হোল্ডার হচ্ছে 7 জন এবং ম্যাক্সিমাম হচ্ছে আনলিমিটেড। এটি ছিল হচ্ছে 1994 সালের কোম্পানিজ অ্যাক্ট। বাট এই রিসেন্টলি যেটা বললাম যে একটু চেঞ্জ আসছে, যে কোম্পানি হবে কিন্তু একজন শেয়ার হোল্ডার নিয়ে কোম্পানি করা যাবে। এটা একটা মাইনর চেঞ্জ, আপনাদেরকে জানিয়ে রাখলাম। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কোম্পানি বলতেই বোঝা যাচ্ছে যে এ কোম্পানি রেজিস্টার আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 1984। আচ্ছা, এরপর হচ্ছে এর সঙ্গে সঙ্গে কি যোগ হবে? ন্যাশনালাইজ ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, ইন্স্যুরেন্স বডি,
ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেস এন্টারপ্রাইজ, এগুলো এর ভিতরে হবে। অ্যাসোসিয়েশন অর কম্বিনেশন অফ পার্সন, দ্যাট ইজ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ পার্সন আছে, কয়েকজন পার্সন একসাথে করলেও এটাকে আপনার এই এর আন্ডারে আসবে। এবং এনি ফরেন কোম্পানি অর বডি, এটি হচ্ছে এই কোম্পানির আন্ডারে আসবে। আমি আর ইনকাম কি? ইনকাম বলতে আসলে গ্রস ইনকাম হয়, প্রফিট গেইন, কোন কোন জায়গায় গেইনকেও ইনকাম বলা হচ্ছে, কোন কোন জায়গায় গ্রস রিসিপ্ট ইনকাম বলা হচ্ছে, প্রফিটকে বলা হচ্ছে। আর স্বাভাবিকভাবে যদি ইনকাম আছে, লসকেও এনি লস অফ সাচ ইনকাম, প্রফিট অর গেইন। যখন ইনকাম থাকে নিশ্চয়ই লসও হতে পারে, আর লস থাকলে কিন্তু এটাকে ক্যারি ফরওয়ার্ড করা যায়, ঠিক আছে? সেই জিনিসটাও আমরা সময়ের সঙ্গে সঙ্গে দেখবো যে আসলে এখানে কিন্তু ইনকাম ইয়েটাকে ক্যারি ফরওয়ার্ড করা যায়। তো আমি এই পর্যন্ত যেটুকু বললাম, আমি বোধ করি যে আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি। কোনো কোশ্চেন আছে? যেমন লাস্ট পয়েন্টটা বলি, তারপরে জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে আজকে আমরা কিন্তু একটু খুব চেষ্টা করব যে একটু সময় নিয়ে আস্তে আস্তে জিনিসটা শেষ করতে। এনি সাম ডিম টু বি ইনকাম অর এনি সাম অ্যাকোয়ারিং, অ্যারাইজিং অর রিসিভিং অর ডিম টু অ্যাকোয়ার অর অ্যারাইজ অর রিসিভড ইন বাংলাদেশ। এখানে আপনাদেরকে একটু ইন্টারেস্টিং বলি, ডিমড ইনকাম বলে একটা আছে। আপনার সময়ের সঙ্গে সঙ্গে আপনারা যখন আরো ডিটেইলে যাবেন তখন দেখবেন যে আমাদের ডিমড ইনকাম নামে একটা সেকশনই আছে, যেখানে আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে ডিম মানে হচ্ছে ধরে নেয়া, আপনার এখানে সরাসরি ইনকাম না হলেও ইনকাম আকারে ধরে নেওয়া হবে। একটা ছোট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝতে পারবেন। ধরেন এখনকার জন্য একটু কঠিন মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে আপনারা ইজিলি বুঝতে পারবেন। সেটি হচ্ছে, ধরেন আপনি অ্যাকাউন্টস পেয়াবল মানে কি? অমিত অথবা ছোট অথবা মোস্তফা সারোয়ার, কেউ একজন বলেন তো অ্যাকাউন্টস। হ্যাঁ দোলা, হ্যাঁ পাওনাদার মানে আমাদের কাছে পাবে, তাই তো? হ্যাঁ, তাহলে এই অ্যাকাউন্টস পেয়াবল এর অ্যাকাউন্টিং এন্টিটিটা দোলা একটু বলেন। অ্যাকাউন্টস পেয়াবল এর অ্যাকাউন্টিং এন্টিটিটা লেটস সে পারচেজ করেছেন, পারচেজের এন্টিটিটা কি হবে? স্যার পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। রাইট, তাহলে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। জি স্যার, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এক্স্যাক্টলি। তাহলে এখন এই অ্যাকাউন্টস পেয়েবলটা আপনি 2017 সালের অ্যাকাউন্টসে দেখিয়েছেন, 17-18, 18-19-এ দেখিয়েছেন, হ্যাঁ, তারপরে 18-19-এ দেখিয়েছেন, এবার 19-20-এ দেখিয়েছেন। তো এই যে আপনি 3টা বছর, হ্যাঁ 3টা বছর ধরে যদি আপনি পর দেখান, চতুর্থ বছরে যে কিন্তু আপনি ইনকাম ট্যাক্স অথরিটি বলবে যে আপনি প্রতি বছর শুধু অ্যাকাউন্টস পেয়েবল দেখিয়ে আসছেন, কিন্তু আপনি কিন্তু এটিকে পে করেন নাই। সেক্ষেত্রে কি হবে? তখন হচ্ছে যে এটিকে কিন্তু ডিমড ইনকাম ধরা হবে। তার মানে আরেকটু ক্লিয়ার করি, আপনাদের কাছে মনে হচ্ছে যে আপনি সেল করেছেন, দ্যাট ইজ ইওর ইনকাম। আপনি ডিভিডেন্ড রিসিভ করেছেন, সেটি আপনার ইনকাম। আপনি ব্যাংকের থেকে প্রফিট অথবা ইন্টারেস্ট পেয়েছেন, সেটিও আপনার ইনকাম। তাহলে ডিমড ইনকাম কি? ডিমড ইনকাম মানে যেটিকে আপনাকে বললাম, ধরেন আপনি অ্যাকাউন্টস পেয়েবল দেখিয়েছেন কিন্তু পেমেন্ট করেন নাই, তো প্রথম বছর করলেন না, সমস্যা নাই, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর যে আপনাকে বলা হবে যে যেহেতু আপনি লায়াবিলিটি ক্রিয়েট করে রেখেছেন কিন্তু পেমেন্ট করছেন না, সো দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ইওর ডিমড ইনকাম। আমি বুঝতে পারছি আপনাদেরকে এই পয়েন্টটা ক্লিয়ার? ডিমড ইনকামের ব্যাপারে ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? জি স্যার, ক্লিয়ার। স্যার আবার যদি একটু বলতেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আপনি একটা একটু আগে দোলা বা ছোটন যে অ্যাকাউন্টিং এন্টিটা বললেন যে অ্যাকাউন্টস পেয়েবলটা কিভাবে আসে। অ্যাকাউন্টস পেয়েবলটা আসে হচ্ছে যে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, তাই না? অথবা স্যালারিজ ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট, অথবা ধরেন আপনি রেন্ট ডেবিট, রেন্ট পেয়েবল ক্রেডিট। এইটা না, এই এন্টিগুলো ঠিক আছে তো? এটা বোঝা গেছে তো? আচ্ছা, যদি এটি বোঝা যায় তাহলে এই যে আপনি যখন রেন্ট দেখাচ্ছেন, রেন্টটাকে খরচ হিসেবে দেখাচ্ছেন না, ইয়েতে আপনার বুকস অফ অ্যাকাউন্টসে এক্সপেন্স হিসেবে দেখাচ্ছেন না? यस স্যার। আচ্ছা, এক্সপেন্স দেখালে আপনার ইনকামের এগেইনস্ট এটা অ্যালাউয়েবল এক্সপেন্স হচ্ছে না। ইনকাম ট্যাক্স অথরিটি এটিকে বলে অ্যাডমিসেবল এক্সপেন্স। তো আপনি যখন একটা ইনকামের এগেইনস্টে খরচ অ্যালাউড টু চার্জ হচ্ছে, তখন কিন্তু ইনকাম ট্যাক্স অথরিটি আপনাকে অ্যালাউ করছে খরচ হিসেবে দেখানোর জন্য। আপনি একটা ফলস খরচ দেখিয়েছেন, আপনি লিখেছেন রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়েবল। আপনি 1 বছর দিলেন না, দ্বিতীয় বছর দিলেন না, তৃতীয় বছর, এটা কিন্তু তখন বোঝা যাবে যে আসলে আপনি এই টাকাটা দিতে আর হবে না। মানে 3 বছর পর যদি
আপনি একটা পেয়েবল কে ক্যারি করেন এবং সেটি যদি আপনি না দিয়ে থাকেন ফিজিক্যালি, তাহলে চতুর্থ বছর যে এই খরচটাকে ডিসঅ্যালাউ করা হয়। আর ডিসঅ্যালাউ করার আগে যেমন অ্যালাউ করে আসছিল, অ্যালাউ করা মানে কি, আপনাকে খরচ হিসাবে দেখানো হচ্ছিল, মানে আপনি ইনকামের এগেনস্টে খরচ হিসাবে আপনাকে চার্জ করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এখন আপনি যেহেতু পে করেন নাই, ওটাকে আপনার ক্যান্সেল করা মানে হচ্ছে ইনকাম হিসাবে ট্রিট করা, এটাকে ডিমড ইনকাম বলে। আমার মনে হয় এবার আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা। স্যার একটা কোশ্চেন, বলেন না, please। ইন্ডিভিজুয়াল রিটার্নের ক্ষেত্রে আমরা অনেক সময় একটা জিনিস দেখি, যেটা ডিমড ইনকাম সম্পর্কে যে আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের 19-30 যেটা বলা আছে, যে মানে যে ব্যাখ্যাটা দেওয়া আছে, সেই ব্যাখ্যা অনুসারে আমরা আবার এই ইন্ডিভিজুয়াল রিটার্নের ক্ষেত্রে দেখি যে কোনো ব্যক্তি যদি কোনো পার্সোনালি লোন নিয়ে থাকেন, কোনো ব্যাংক লোন না, কোনো পার্সোনাল ব্যক্তির কাছ থেকে লোন নিয়ে থাকেন, 5 লাখ টাকা তো নিতেই পারে, সেটা যদি 3 বছর পর্যন্ত উনি ক্যারি ফরওয়ার্ড করেই যান, যে এটা পরিশোধ না করেন, তাহলে সেটা তার ইনকাম হিসেবেই মানে ধরে নেওয়া হয়। এটাও কি স্যার ডিমড ইনকাম হিসেবে আমরা ট্রিট করতে পারি? একদম, হ্যাঁ, ওই রকমই আর কি। কে বললেন কথাটা? স্যার আমি ছোটন বলছিলাম। ছোটন, হ্যাঁ। তো একদম দেখেন, ছোটন যে উদাহরণটা দিয়েছে, আপনাদের একদম ক্লিয়ার করি। আমার মনে হয় যে আপনাদের ছোট্ট একটা খরচ করতে হবে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স এবছরের নতুনটা কিন্তু চলে আসছে। দ্যাট ইজ হচ্ছে প্রত্যেক বছরের জুন মাসে যে অ্যানুয়াল বাজেট হয়, আমরা তো জানি না, বাজেটে ফাইন্যান্স অ্যাক্ট থাকে, এটা কি জানি তো আমরা? জি স্যার। এই ফাইন্যান্স অ্যাক্টের ভিতরে আপনার ট্যাক্সের চেঞ্জ আসে, ভ্যাটের চেঞ্জ আসে, কাস্টমসের চেঞ্জ আসে, এটাও তো আমরা জানি নাকি? জি স্যার। তো এখন এই যে আমরা এই 2020 সালটা একটা স্পেশাল ছিল। আপনারা যারা সাউন্ড অন করা আছে একটু অফ করে রাখেন, আমি তো একটু যখন কথা বলবেন তখন শুধু হচ্ছে অন করে কথা বলে আবার অফ করে রাখবেন, তাহলে শব্দটা ক্রিয়েট হবে না। ওকে, তো যেটি বলছিলাম আপনাদেরকে, যেমনটি আমি বলছিলাম যে প্রতি বছরই আপনার কি হয়, প্রতি বছরই হচ্ছে আপনার ফাইন্যান্স অ্যাক্টে এসে কি হয়, আমরা দেখি যে ইনকাম ট্যাক্স ভ্যাটে চেঞ্জ আসে। এই চেঞ্জটা কেন আসে? প্রতি বছর ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে কিছু না কিছু পরিবর্তন আসে। এবছরটা 2020 সালের যে 20-21-এর যে বাজেট ডিক্লারেশনের স্পেশাল একটা সময় ছিল, বিকজ কোভিড এর কারণে অনেক কিছু শর্ট হয়েছে। আপনার প্রতি বছর বাজেট করার জন্য আপনার 3, 4, 5, 6 মাস ধরে কিন্তু প্রস্তুতি থাকে, প্রিপারেশন থাকে। বিভিন্ন ব্যবসায়িক অ্যাসোসিয়েশন, বিভিন্ন আপনার যেমন ধরেন কর্পোরেট বডি, অ্যাকাউন্টিং প্রফেশনালস লাইক সিএ, আইসিএমএ, চার্টার সেক্রেটারি, এদের বিভিন্ন আপনার সাথে বিভিন্ন কথাবার্তা চলতে থাকে, বিভিন্ন মতামত নেওয়া হয়, তার বেসিসে বাজেট করে। এবারটা একটু স্পেশাল এবং এবারের পরিবর্তনগুলো খুব পজিটিভ, মানে ট্যাক্স বার্ডেন নতুন করে খুব একটা অ্যাড হয়নি। কারণ হচ্ছে যে মানুষের ইনকাম প্রপোজিশন চেঞ্জ আসছে, যেটা বলছিলাম। তো প্রতি বছর যে ফাইন্যান্স একটা চেঞ্জ আসছে, তো এবারে চেঞ্জের পরের এই চেঞ্জকে অ্যাকোমোডেট করে, মানে চেঞ্জ গুলোকে নিয়ে নতুন কিন্তু বই চলে আসছে বাজারে। সো এটা এই জাস্ট গত 3-4 দিন আগে বইটা আসছে। সো আপনারা যে কোনো একটা ভালো অ্যাকাউন্ট এই ট্যাক্সের বই, যেটি আগামী 1 বছরের পরিবর্তন হবে না, সো আমরা মনে হয় যে এই বইটা আপনারা কিনে নিতে পারেন, যেহেতু এখন ট্যাক্সের ক্লাস হবে। অথবা যদি আমি চেষ্টা করব যে যদি বই কোনোভাবেই না করেন, তাহলে সেক্ষেত্রে গত বছরের পরিবর্তনগুলো ইনকর্পোরেট করে যদি কোনো কপি পাওয়া যায়, সেগুলো আপনাদেরকে দিব। তো যেটি হচ্ছে যে এই বইটা থাকলে সুবিধা হবে। যেমন আমি এখন বলবো ডিমড ইনকাম, যখন আপনাদেরকে বলছিলাম প্রাইমারি ডিসকাশনে একটু অ্যাডভান্স লেভেলের ডিসকাশন চলে গেছি, সেটা হচ্ছে সেকশন যে অর্ডিন্যান্সের যে অথেন্টিক অর্ডিন্যান্স, সেটা হচ্ছে 18 নম্বর সেকশন। সেখানে বলা হচ্ছে যে ইনকাম ডিম টু অ্যাকুয়ার অর অ্যারাইজ ইন বাংলাদেশ, তার মানে হচ্ছে যে এটা কি ইনকাম হিসেবে ধরা হবে, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু বইটা থাকলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ছোটন যেটা বলেছে সেটি ওয়ান কাইন্ড অফ ডিমড ইনকাম, যে আপনি পার্সোনাল ইন্ডিভিজুয়াল ট্যাক্স অ্যাসেসমেন্ট করেছেন। লেটস সে আমি ছোটন আমার ইনকাম ট্যাক্স রিটার্নে আমি দেখিয়েছি যে আমার 5 লাখ টাকা ছোটনের থেকে আমি লোন নিয়েছি। তো পরবর্তীকালে 1 বছর গেল, এটা ঠিক থাকলো, 2 বছর গেল, ঠিক থাকলো, কারণ তার পার্সোনাল 3 নাম্বার আমার ইয়েতে মেনশন করতে হয়েছে, কারণ 3 নাম্বার মেনশন করা ছাড়া কারো থেকে লোন নিলে সেটাকে অ্যালাউবল হয় না। তো আমি ছোটন থেকে মেনশন করছি যে লেটস সে ছোটনের 3 নাম্বার মেনশন করে আমি লোন নিয়েছি।
তো এই লোনটা দিয়েছি, তো ছোটনকে আমি 1 বছরে রিপেমেন্ট করলাম না, 2 বছরে করলাম না, 3 বছরে করলাম, 3 বছরের পর যদি থেকে যায় তখন কিন্তু এটাকে আমার ইনকামের সাথে অ্যাড করে দেওয়া হবে, বিকজ আমি এটা পেমেন্টটা প্রপারলি করিনি। আর 3 বছরের বেশি আসলে লোনটা তো লজিক্যাল হয় না, এটাকে সাসপিসিয়াস হয়ে যায়। তো এটাই হচ্ছে ডিমড ইনকাম। আমার মনে হয় যে আরো অ্যাডভান্স হলে, যেটুকু বুঝেছেন মোটামুটি, যে কোনো খরচ আপনি করে ফেলছেন বাট খরচের পেমেন্ট এখনো করেন নাই। অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং এ আমরা দেখি ক্যাশ বেসিস মানে তো টাকা পেলে অ্যান্টি হয়, আর অ্যাক্রুয়াল বেসিস তো সারা পৃথিবীতে অ্যাকাউন্টিং হয় এখন, স্পেশালি কমার্শিয়াল হাউস গুলোয়। তো আমরা দেখি যে যখন আমরা কোনো ইনকাম মানে এক্সপেন্স, ইনকাম অথবা এক্সপেন্স, এটাকে আর্ন ইনকাম এবং অ্যাডভান্স ইনকাম হয়, আবার পেয়াবল রিসিভেবল হয়। লেটস সে যে রেন্ট পেয়াবল, স্যালারিজ পেয়াবল যেগুলি বললাম, তো এই পেয়াবল গুলো যদি প্রপার 3 বছর ভিতরে পে না করা হয়, এই খরচটা তো ওই বছরে, লেটস সে আমি 2017 সালে আপনার আমার যে কোম্পানির যে ট্যাক্স রিটার্ন সাবমিট করেছি, সেখানে আমি রেন্ট পেয়াবল রেখে দিয়েছিলাম লেটস সে 20 লাখ টাকা। তো 17-18 দেয়নি, 18-19 দেয়নি, 19 এবং 20 সালেও দেয়নি। 21 সালে এসে বলা হবে যেহেতু আপনি এটা ওই বছরে 20 লাখ টাকা খরচ হিসেবে অ্যালাউ করা হয়েছিল, কিন্তু আপনি পেমেন্ট করেননি, সো এটাকে ডিসঅ্যালাউ করা হবে, আর ডিসঅ্যালাউ করলেই সেটা ডিমড ইনকাম হিসেবে আসবে। সো আমার মনে হয় যে আমরা পরের ইয়েতে চলে যাই। আই হোপ যে মোটামুটি এখন আপনারা জিনিসটা ক্লিয়ার হয়েছে। আর ইনকাম আমরা যখন আরো আস্তে আস্তে করে ডিটেইলে যাব তখন অনেক কিছু, স্পেশালি আপনাদেরকে রিকোয়েস্ট হচ্ছে আপনাদেরকে কিন্তু অর্ডিন্যান্সের বইটা কালেক্ট করতে হবে এবং একটু দেখতে হবে, বিকজ ইনকাম ট্যাক্সে আমরা সিএফও কোর্সে যখন ইনকাম ট্যাক্সের এভাবে পড়ছি, সেখানে এসে আপনাদের কাছে এক্সপেকটেশন হচ্ছে যে একটু খরচ করতে হবে, 1-2টা বই করে আপনার একটু পড়তে হবে, কারণ ইনকাম ট্যাক্স কিন্তু মজার বিষয় হয়ে যাবে। মনে হচ্ছে অ্যাপারেন্টলি ইনকাম ট্যাক্স খুব কঠিন মনে হয় অনেকের কাছে, আবার যারা একটু নিয়মিত পড়ে তাদের কাছে কিন্তু মজা লাগে। সো যারা ইনকাম ট্যাক্সের উপর এক্সপার্ট হতে চান তারা কিন্তু একটু বই টই কিনে পড়তে হবে। আচ্ছা, এবার আমি কিছু ট্যাক্স রেট নিয়ে আলাপ করব। আবারও একটু বলছি, সেটা হচ্ছে এই ট্যাক্স রেটের ব্যাপারে কি গত ক্লাসে আলাপ হয়েছিল? কেউ কেরামত যে ক্লাস নিয়েছিল এখানে কিছু বলেছিল এই ট্যাক্স রেট এটার উপরে? জি স্যার। ওকে ওকে। সো মেথড অফ অ্যাকাউন্টিং এ বলা হচ্ছে। আচ্ছা, এবার একটা কথা আমাকে বলেন তো, যে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি পর্যায়ে ট্যাক্স দেওয়ার জন্য কি কোনো অডিট রিপোর্ট লাগে? এটা সাবমিট করতে হয়? না স্যার। লাগে যদি স্যার ব্যবসা থাকে। কোম্পানির ক্ষেত্রে? ব্যবসা মানে কোনটা লাগে? কোম্পানির ক্ষেত্রে অবশ্যই লাগে, কিন্তু ইন্ডিভিজুয়াল সে যদি তার শুধু পার্সোনাল ইনকাম আমরা দেখাই তাহলে সেক্ষেত্রে অডিট রিপোর্টের দরকার হচ্ছে না ইন্ডিভিজুয়াল রিটার্নের ক্ষেত্রে, বাট কর্পোরেট রিটার্নের ক্ষেত্রে অবশ্যই অডিট রিপোর্ট লাগবে। রাইট। মূলত যেটা আবার আরেকজন বলছিল, যদি এমন হয় যে একজন ব্যক্তি কিন্তু তার যদি একটা ট্রেডিং ফার্ম থাকে, হ্যাঁ, এবং তার যদি সোল প্রোপাইটারশিপ করে বিজনেস থাকে সেটা ভিন্ন, বাট একজন ব্যক্তি তার হচ্ছে স্যালারি ইনকাম অথবা তার ব্যাংকের থেকে প্রফিট ইন্টারেস্ট পায় অথবা এগ্রিকালচার ইনকাম, যেটা কোম্পানি আকারে কিছু করা নেই ইন্ডিভিজুয়াল, তাহলে আর কোনো অডিট রিপোর্ট প্রয়োজন হয় না। কিন্তু যে কোনো কোম্পানির ক্ষেত্রে, সেটা পাবলিক লিমিটেড কোম্পানি হোক আর হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক, অবশ্যই তাকে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় অডিটেড অ্যাকাউন্টস এর লাগে, এবং অডিটেড অ্যাকাউন্টস মাস্ট বি ফলোড বাই বিএএস, যেটা বিএস আসলে এখন নাই, আইএএসই আছে। আমি এই স্লাইডটা আসলে একটু চেঞ্জ করা দরকার ছিল। সেটি হচ্ছে যে একসময় কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএএস সঙ্গে সঙ্গে বিএএস ছিল, তারপর আইএফআরএস এর সঙ্গে বিএফআরএস ছিল। এখন আসলে বিএফআরএস বা বিএস এটা আস্তে আস্তে থাকবে না, আইএস এবং আইএফআরএস থাকবে, কারণ ওই একই জিনিস বাংলাদেশে অ্যাডাপ্ট করা হয়েছিল, এখন ওই নামেই করা আছে। এটা একটা ইস্যু। আর একটা হচ্ছে বিএসএ বলা হচ্ছে বাংলাদেশ অডিট মানে স্ট্যান্ডার্ড অডিট স্ট্যান্ডার্ড ফলো করে অডিট করা হয়। আচ্ছা, এটা একটা ইস্যু। আর বলা হচ্ছে এভরি কোম্পানি টু ফার্নিশ কপি অফ অডিটেড অ্যাকাউন্টস উইথ দ্য রিটার্ন, যেটা আমি বললাম। ইন অ্যাবসেন্স অফ বুকস অফ অ্যাকাউন্টস ডিসিটি উইল ডিটারমাইন দ্য ইনকাম অ্যাজ হি থিংস ফিট। আচ্ছা, এখন আপনি কোশ্চেন হচ্ছে যে আপনি এই অডিটেড রিপোর্ট দিলেন না, হ্যাঁ, আপনি অডিটেড রিপোর্ট দিলেন না, আপনি এটা জমা করলেন না, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই প্রবলেমটা হবে যে আপনাকে কিন্তু তখন কি করতে হবে, যে ডিসিটি তার মন মতো করে কিন্তু আপনাকে এই ট্যাক্সেশনটা করবে। তার মানে আপনাকে যদি আপনি যখন রিটার্ন জমা দিয়ে দিচ্ছেন তখন কিন্তু আপনার হাতে থাকছে, কিন্তু যদি আপনি এটা করেন মানে ট্যাক্সের রিটার্নের সময় অডিটেড অ্যাকাউন্টস জমা না দেন,
তখন কিন্তু আপনাকে একটা ঝামেলা পড়তে হবে। কি ঝামেলা? যে আপনি কিন্তু তখন ডিসিটি, আপনি যদি ট্যাক্সের রিটার্নের সময় অডিটেড অ্যাকাউন্ট জমা না দেন, তাহলে ডিসিটি যেভাবে আপনাকে অ্যাসেস ইচ্ছা সেরকমই অ্যাসেস করে তার মানে যে বেস্ট জাজমেন্ট খাটিয়ে সে কিন্তু আপনাকে এটা ইয়ে করে দিবে, ঠিক আছে, আপনাকে এটা চার্জ করে দিবে। সো এখানে খেয়াল রাখতে হবে যে কোম্পানির ক্ষেত্রে অবশ্যই অডিট রিপোর্ট জমা দেওয়া উচিত, অডিট রিপোর্ট, সো দ্যাট ডিসিটি তার বেস্ট জাজমেন্ট না খাটায় ওইটা অনুযায়ী সে অ্যাসেসমেন্ট করবে। যদিও ওইটা সবকিছু অ্যালাউ ডিসিটি করে না, ডিসঅ্যালাউ করে অনেক ক্ষেত্রেই ইনকাম এবং এক্সপেন্স। আচ্ছা, এবার আসেন যে হচ্ছে যে হোয়াট ইজ বিজনেস ইনকাম। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে আমরা আস্তে আস্তে কিন্তু ডিপে যাচ্ছি। So what is business income? আচ্ছা, বিজনেস ইনকাম হচ্ছে প্রফিট অর গেইন অফ এনি বিজনেস অর প্রফেশন। আচ্ছা, এবার বলেন তো যে বিজনেসের সঙ্গে সঙ্গে প্রফেশন কেন বলা হচ্ছে, মানে বিজনেস এর সাথে প্রফেশন কথাটা কেন আসছে, কেউ একজন বলতে পারবেন? স্যার ডক্টর বা অ্যাকাউন্টস প্রফেশনদের কথা মিন করছে। রাইট, আপনার আর্কিটেক্ট হতে পারে, ডক্টর হতে পারে, অ্যাকাউন্টিং প্রফেশন হতে পারে। তার মানে একজন ইন্ডিভিজুয়াল কিন্তু ডক্টর নিজে প্র্যাকটিস করতে পারে, আবার তিনজন ডক্টর মিলে কিন্তু তারা একটা লিমিটেড কোম্পানি করে করতে পারে, বা তারা একটা পার্টনারশিপ করে করতে পারে। একইভাবে আর্কিটেক্ট একটা ফার্ম থাকতে পারে, প্রাইভেট লিমিটেড কোম্পানির আগে কয়েকজন। তার মানে বিজনেসের সঙ্গে সঙ্গে প্রফেশনে একটা বিশেষ বিষয় আছে। সো ইউ আর রাইট। তারপর হচ্ছে ভ্যালু অফ এনি, মানে জিনিসগুলো খুব ইজি, বাট আপনারা কিন্তু কনসেপ্টটা একটু ক্লিয়ার করে যান, বিকজ আমাদের তো কয়েকটা ক্লাসই যাবে, আমরা হয়তো ইনকাম ট্যাক্সের একদম মনে করেন যে খুব ক্রিটিক্যাল ইস্যু না হলেও অ্যাটলিস্ট শুরুর থেকে একটা কোম্পানির ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট কিরকম হয়, অথবা একটা ব্যক্তির ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট কিরকম হয়, এবং সেই ব্যক্তির রিটার্নটা যাতে নিজে নিজে জমা দিতে পারেন। লেটস সে আপনাদের নিজেদের যে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় নিজের হাতে তৈরি করে জমা দিতে পারেন, সেই লেভেলের একটা প্রিপারেশন কিন্তু আমরা এইখান থেকে খেয়াল করব। সো সেই জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে বলছি, এবং আমরা মনে হয় যে আমরা এট দ্য এন্ড অফ দিস সেশন, আমরা ধরেন 8টা-10টা ক্লাসের পরে যে আমরা দেখব যে আমরা অ্যাটলিস্ট নিজেদের রিটার্নটা নিজেরা তৈরি করার মতো একটা জায়গায় আসব। সঙ্গে সঙ্গে যেটা হবে সেটি হচ্ছে যে কোম্পানির ট্যাক্স রিটার্নও আমরা অ্যাটলিস্ট বুঝতে পারবো যে কিভাবে হয়। তো সেই জন্য একটু জিনিসগুলো বুঝতে হবে। আচ্ছা, ভ্যালু অফ এনি বেনিফিট অর পারকিউজিট অ্যারাইজিং ফ্রম বিজনেস, ঠিক আছে। পারকিউজিট কথাটা কি আপনারা কেউ বলতে পারবেন? হোয়াট ইজ পারকিউজিট? স্যালারি, বোনাস, এগুলো বাদে যেগুলো দেওয়া হয়, রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, কনফারেন্স অ্যালাউন্স, এগুলো। কে বললেন এটা? লালটু সরকার। ও, আপনি ভালোই জানেন। আপনি কোথায় চাকরি করেন লালটু? আপনি লালটু সরকার? স্যার আমার তো ওই আইটিভিতে আছে, আমি যে নিপা গ্রুপ আর কয়েকটা কোম্পানির ট্যাক্স করে দিই, একটু ব্যাখ্যা করে দিই, অ্যাকাউন্টস করি। ও, তাহলে আপনি তো মোটামুটি আজকের ক্লাসের অনেক মানে বেসিক লেভেলে আমি পড়াচ্ছি, আপনি মোটামুটি ভালোই অ্যাডভান্স জানেন। তো সবাই তো আসলে এক লেভেলে না, এই জন্য একটু কিন্তু বেশি ডিটেইলে পড়াচ্ছি, ঠিক আছে? মাত্র ঠিক আছে, 20 দিন হয় স্যার। হ্যাঁ, আচ্ছা, অসুবিধা নেই। তাহলে একদম বেসিকটা ঠিক করে ফেলেন। হয়তো আপনি, হ্যাঁ, পারকিউজিট উনি যেটা বলেছে সেটি হচ্ছে, ধরেন আমি আমি ওকে, আপনি সাউন্ড করে দেন। আমি ধরেন লেটস সে এখন তো প্র্যাকটিস করি, বাট 2 বছর আগেও তো একটা গ্রুপ অফ কোম্পানিজের ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম। সো এখন আমাকে যে স্যালারি দেওয়া হচ্ছে, এই স্যালারির বাইরে বেশ কিছু বেনিফিট দেওয়া হয়। এই বেনিফিট গুলোকে পারকিউজিট বলা হয়। আপনারা যদি এই যে কোনো জিনিস আসলে সঙ্গে সঙ্গে একটা যে কোনো আইনের একটা ইন্টারেস্টিং আছে, আইনের 1 নম্বর সেকশন অলওয়েজ মনে রাখবেন যে এই আইনটার নাম কি, কত সালে হয়েছে, এগুলো বলা হয়। সেকেন্ড সেকশনটা হচ্ছে সংজ্ঞা। হ্যাঁ, এই সংজ্ঞায় যে আপনি চট করে চেক করে নেবেন, যেমন আমি যখনই পারকিউজিট বলবো সঙ্গে সঙ্গে আপনি সেকশন 2 নম্বরে যাবেন। 2 নম্বর সেকশনে যে আপনি কিন্তু সব সংজ্ঞা পাবেন। সেখানে বলা হচ্ছে ডেফিনিশন। ডেফিনিশনের ভিতরে সম্ভবত আপনার 45-46 নম্বর মানে সাবসেকশন, মানে সেকশন 2 সাবসেকশন 45-46-এ আপনি যে হয়তো পারকিউজিট পেয়ে যাবেন। হ্যাঁ, 45, আই এম রাইট। যে এখানে পারকিউজিট বলা হচ্ছে কি, পারকিউজিট একটু বলি আপনাদের সুবিধা হবে, আপনারা একটু নোট লিখে রাখেন যে আপনার অর্ডিন্যান্স, যেটা আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর সেকশন 2 সাবসেকশন 45, এখানে বলা হচ্ছে পারকিউজিট। হ্যাঁ, তো পারকিউজিট মিন হচ্ছে এনি পেমেন্ট টু এ এমপ্লয়ি বাই অ্যান এমপ্লয়ার, মানে একজন এমপ্লয়িকে এমপ্লয়ার পেমেন্ট করবে ইন দ্য ফর্ম অফ ক্যাশ
or any other form excluding কি খালি হবে না, বেসিক স্যালারি, ফেস্টিভ্যাল বোনাস, ইনসেনটিভ, ঠিক আছে, তারপর হচ্ছে এরিয়ার স্যালারি, অ্যাডভান্স স্যালারি, লিভ এনক্যাশমেন্ট, ওভারটাইম, এর বাইরে যা যা দিবে সবই পারকিউজিট হবে। এই কথাটা বোঝা গেল আমি কি কি বললাম? কেউ কি লিখেছেন একটু? প্রথম হচ্ছে কি হবে? স্যালারি, দ্বিতীয় হচ্ছে ফেস্টিভ্যাল বোনাস, তৃতীয় হচ্ছে ইনসেনটিভ বোনাস। ইনসেনটিভ বোনাস হয় সেলস এর ইনসেনটিভ হয়, হ্যাঁ, সেলস এর লোকজন ইনসেনটিভ পায়, ওগুলো এরিয়ার স্যালারি মানে প্রিভিয়াসলি টাকা পেতেন সেটা দেওয়া হয়েছে, অথবা হচ্ছে আপনার অ্যাডভান্স স্যালারি, অথবা লিভ এনক্যাশমেন্ট, আপনি লিভ নেন নাই, অনেক কোম্পানি লিভ এনক্যাশমেন্ট আছে, আর ওভারটাইম। এই যে হচ্ছে 7টা জিনিস সম্ভবত 1 2 3 4 5 6 7, এই 7টা বাদে সবকিছু পারকিউজের আন্ডারে পড়বে, ঠিক আছে? বলা হচ্ছে এনি বেনিফিট whether countable into money or not provided to a employee by employer called whatever name other than contribution to recognized provident fund, approved pension fund, approved gratuity and approved superannuation fund. So এখানে বলা হচ্ছে যে এই আপনার যাই দেয়া হোক না কেন সেগুলো পারকিউজিটের আন্ডারে পড়ে যাবে, এবং সেখানে কিন্তু বলা আছে যে ওই যে 7টা জিনিস। সো কে একজন আমাকে বলতে পারবেন যে কোন 7টা বললাম? একজন কাইন্ডলি বলেন যে পারকিউজিটের ভিতরে কি কি থাকবে না, বাদ যাবে কি কি? বেসিক স্যালারি, ফেস্টিভ্যাল বোনাস, ইনসেনটিভ বোনাস, এরিয়ার স্যালারি, অ্যাডভান্স স্যালারি এবং লিভ এনক্যাশমেন্ট এবং ওভারটাইম। ফ্যান্টাস্টিক। কে বললেন এটা? স্যার ছোটন। ছোটন, থ্যাংক ইউ। তাহলে পারকিউজিটের মতো একটা জিনিস কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝে ফেললাম, ঠিক আছে? আচ্ছা এবার আসেন, তাহলে আর ফার্দার দরকার নেই, পারকিউজিট জিনিসটা আমরা শিখে ফেললাম। আচ্ছা এবার আমরা বলি, আগের দিন কি পারকিউজিট শেখানো করছিল? আমাদের ক্লাস নিয়েছিল যেটা, ওকে ক্লিয়ার করছিল আমাদের না মনে হয় পারকিউজিট পড়াইছিল স্যার। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো একটু রিপিট হয়ে গেল। আচ্ছা তারপরে হচ্ছে রিকভারি অফ এনি লস, ব্যাড ডেট অর এক্সপেন্ডিচার হুইচ ওয়াজ প্রিভিয়াসলি অ্যালাউড অ্যাজ ডিডাকশন। আমাদের বিজনেস ইনকাম হিসেবে কি আসবে? যেটা হচ্ছে যে, আচ্ছা এবার আপনি বলেন তো যে আমি যে পারকিউজিট পড়ালাম এটা তো বললাম, তাহলে এমপ্লয়ারের জন্য প্রবলেমটা কি? এমপ্লয়ারের এই যে বললাম ভ্যালু অফ এনি বেনিফিট অর পারকিউজিট অ্যারাইজিং ফ্রম বিজনেস। এখন ধরেন আমি সুপারস্টার গ্রুপে 2 বছর আগে ফুল এমপ্লয়ি ছিলাম, এখন নিজের চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্মে প্র্যাকটিস করতেছি, ওখানে ফাইন্যান্স অ্যাডভাইজার হিসেবে কনসালটেন্সি ফি পাচ্ছি। এর আগে যখন চাকরি করতাম, সো তখন আমার যে হিসাবটা হতো যে আমাকে ওই যে 7টা জিনিস, যেটি হচ্ছে আপনার স্যালারি, তারপর হচ্ছে বোনাস, ফেস্টিভ্যাল বোনাস, ইনসেনটিভ, এরিয়ার স্যালারি, অ্যাডভান্স স্যালারি, লিভ এনক্যাশমেন্ট, ওভারটাইম, এর বাইরে যদি কোনো বেনিফিট অর্গানাইজেশন দিত তার একটা এক্সাম্পশন লিমিট আছে। কত টাকা এক্সাম্পশন কেউ বলতে পারবেন যে কত টাকা পারকিউজিট? 5.5 লাখ টাকা। কত? 5.5 লাখ টাকা। 5 লাখ টাকা। 5.5 লাখ টাকা। 5,50,000। হ্যাঁ 5.5 লাখ, ঠিক আছে। ঠিক আছে, এর বাইরে যদি এই অ্যামাউন্টটা হয় তাহলে সেটা কি হতো? ইনকাম হিসেবে ট্রিট হতো নাকি? বোঝা গেছে তো না? ওকে আচ্ছা এবার তাহলে 3rd নম্বর পয়েন্ট বলি, রিকভারি অফ এনি লস, ব্যাড ডেট অর হচ্ছে, এখন ধরেন আপনি ব্যাড ডেট কোন একটা সময় বাকিতে সেল করছিলেন, বাকিতে সেল করলে আমরা কি অ্যাকাউন্টিং এন্ট্রি দেই? কেউ একজন বলবেন কি এন্ট্রি দেই? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। আচ্ছা তারপরে যখন আমরা প্রভিশন করি অ্যালাউন্সের, মানে আমার ব্যাড ডেট হতে পারে, তখন কি এন্ট্রি দেই? ধরেন আপনি সারা বছর 100 কোটি টাকা সেল করছেন বাকিতে, তার ভিতরে 3 কোটি টাকা পেতেও পারেন নাও পেতে পারেন, সেই যে এইটাকে কি বলা হয়? ব্যাড ডেট অ্যালাউন্স। এটার কি এন্ট্রি হয়? প্রভিশন ফর ব্যাড ডেট টু অ্যাকাউন্টস রিসিভেবল না, ব্যাড ডেট অ্যালাউন্স ক্রেডিট। হ্যাঁ, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট 3 কোটি টাকা, আর ব্যাড ডেট অ্যালাউন্স ক্রেডিট, ঠিক আছে? তাহলে মানে হচ্ছে হ্যাঁ ব্যাড ডেট ডেবিট আর হচ্ছে অ্যালাউন্স ফর ব্যাড ডেট বা ব্যাড ডেট প্রভিশন, এটা হচ্ছে ক্রেডিট। এরপরে যখন রিটার্ন অফ হয়, মানে আপনি ধরেন 3 কোটি টাকা প্রভিশন করছেন, পরে কনফার্ম হইলেন যে এর থেকে 50 লাখ টাকা কনফার্ম যে আপনার সেই ডিস্ট্রিবিউটর যার কাছে বাকি ছিল সেই ডিস্ট্রিবিউটর মারা গেছে, অথবা দেশের বাইরে চলে গেছে, অথবা তার দেউলিয়া হয়ে গেছে, ইনসলভেন্ট হয়ে গেছে, ব্যবসা বন্ধ করছে, 50 লাখ টাকা পাবেন না, তখন কি এন্ট্রি হবে? এটা বলবেন কেউ? তখন স্যার রিসিভেবল কে স্যার ক্রেডিট করে দিতে হবে। আর ডেবিট হবে কি? অ্যালাউন্সটা স্যার ডেবিট হবে।
অ্যালাউন্স ডেবিট হবে। হ্যাঁ, তাহলে ব্যাড ডেট অ্যালাউন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আচ্ছা, যখন ব্যাড ডেট এই যে কাজটা করলেন তখন আপনার ডিসিটি মেনে নিছেন না যে আপনি 50 লাখ টাকা খরচ হিসেবে দেখাচ্ছেন না আপনাকে? খেয়াল করছেন? এই 50 লাখ টাকা খরচ হিসেবে অ্যালাউ করছে না আপনাকে? জি স্যার। এখন পরবর্তীকালে ওই লোক ধরেন ব্যবসা বন্ধ করে বাইরে চলে গেছিল, ঠিক আছে, অথবা লোকটা মারা গেছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে, এরপরে তার ছেলেরা বিদেশ ছিল, ব্যাক করছে, এসে বলতেছে যে আমার বাবা মারা গেছে, সে তার কাছে লেটসে সুপারস্টার গ্রুপ 50 লাখ টাকা পেত। সো যে কোনো এমপ্লয়ার কিন্তু এটা মানে ইয়ে করতে চাইবে না যে তার এইটা তার মানে যে কোনো ছেলে কিন্তু চাইবে না যে তার বাবা এই দেনা নিয়ে দায় থাকুক। তখন বললো যে সে খোঁজখবর নিয়ে দেখলো যে তার বাবা ব্যবসা বন্ধ হয়ে গেছে, বাট 50 লাখ টাকা পেত। 1 বছর বা 2 বছর বা 6 মাস পরেও যদি সে টাকাটা আবার দিয়ে দেয়, তাহলে কি আপনার টাকাটা পেয়ে গেছেন না? রিকভারি অফ এনি লস ব্যাড ডেট, তখন এটা ইনকাম হিসেবে, আগে তো এক্সপেন্স দেখায় ফেলছিলেন, এটা আবার ইনকাম আকারে আসবে। এটা বোঝা গেছে জিনিসটা? জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে এনি অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন লোন টু বি পেইড টু এনি কমার্শিয়াল ব্যাংক, হ্যাঁ, or any bank run by Islamic principle allowed as deduction but remains unpaid for 3 years। তার মানে আপনি হচ্ছে যে আমি প্রথমেই বলছিলাম যে ডিমড ইনকাম একটা কথা বলছিলাম না, যে আপনি ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে যখন আপনি ইয়ে করেন, ধরেন ব্যাংকে আপনার প্রফিট ইন্টারেস্ট দিতে হবে, তাহলে এটা এন্ট্রিটা কি হয়, দেন নাই, দিতে হবে, তখন এন্ট্রিটা হচ্ছে যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়াবল। ঠিক আছে তো কথাটা? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়াবল, এটা ঠিক আছে এই এন্ট্রিটা? জি স্যার। জি স্যার। এখন 3 বছর ধরে এই পেয়াবলই রয়ে গেছে, টাকাটা দিতে হচ্ছে না। এই 3 বছর যদি আপনার এটাকে না পে করা হয়, তাহলে চতুর্থ বছরে যে কি হবে, এটাকে আপনার ইনকাম হিসেবে ট্রিট হবে। ওই যে ডিমড ইনকাম বলেছিলাম, বোঝা গেছে? জি স্যার। তারপরে ওই যে ট্রেডিং লায়াবিলিটি রিমেইন আনপেইড ফর 3 ইয়ার্স। তার মানে সহজে একটা কথা আপনাদেরকে বলে দিই, একদম ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নেন, সেটি হচ্ছে যখনই কোনো এক্সপেন্স আপনি প্রভিশন করে রাখবেন কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরেও পেমেন্ট করা হচ্ছে না, চতুর্থ বছর যে সেগুলো কিন্তু আপনাকে এই ইনকাম হিসেবে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আবার বিজনেস ইনকামের সেকেন্ড স্লাইডে বলছি যে এক্সেস অ্যামাউন্ট অফ রেফার্ড ইন সেকশন 1916 প্রফিট অফ ডিসপোজাল অফ বিল্ডিং প্ল্যান্ট ইউজ ফর, এখানে যদি কোনো এক্সেস অ্যামাউন্ট থেকে থাকে সেইটার কি হবে, সেটার কিন্তু আপনাকে ডিসপোজালের সময় আপনি ধরে রাখছিলেন, সেটা যদি আবার এক্সেস অ্যামাউন্ট হয় তাহলে সেটাও আবার ইনকাম হিসেবে আসবে। এটি আপনাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স যদি আপনাদের সামনে কারো থাকে, অথবা নেক্সট ক্লাসে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যখন ক্লাসে বসবেন আইদার এটা সফট কপি বা কোনো একটা লেভেলে কালেক্ট করে আপনার সাথে নিয়ে বসলে সঙ্গে সঙ্গে সেকশন গুলো একটু উল্টায় দেখতে পারবেন, তাহলে কিন্তু মাথা একদম সেট হয়ে যাবে। যেমন আমি যখন বসছি, আমি কিন্তু একটা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স বসছি, কারণ আমি আপনাদেরকে বলেছি যে অনেক বছর পরে আমি ইনকাম ট্যাক্স নিয়ে ডিসকাশন করছি বা পড়ানোর চেষ্টা করছি। যখনই এটা হচ্ছে তখন কিন্তু আমার সামনে বই থাকা লাগছে, বিকজ যখনই আমি রিলেভেন্ট সেকশন ডিসকাশন করছি তখন ওই সেকশনটা খুলে দেখে নিচ্ছি। এটাই হচ্ছে ল, যে কোনো ল পড়ার নিয়ম, যে সেকশনটা দেখেন আমি 19 আন্ডার সেকশন 19 এখানে দেখেছি, সেটা হচ্ছে যে আপনার অনেক সময় স্যালভেজ ভ্যালু থাকে, এক্সেস অ্যামাউন্ট রেফার টু, মানে স্যালভেজ ভ্যালু ধরলেন সেটির থেকে বেশি হলো, তাহলে তো ক্যাপিটাল গেইন আসে, ঠিক আছে, সেটা এখানে বলা আছে। তারপরে হচ্ছে সেল প্রসিড অফ রেফার্ড ইন সেকশন 1920 তে বলা আছে যে এখানে ক্লিয়ার বলছে হোয়াট দ্য অ্যাসেট রিপ্রেজেন্টিং এক্সপেন্ডিচার অফ ক্যাপিটাল নেচার, এখানে ক্লিয়ার করা আছে, আপনারা সেকশনটা দেখে নিন। যদি তারপরে আপনাদের বুঝতে অসুবিধা, নেক্সট দিন আমি আপনাদেরকে ক্লিয়ার করব, ঠিক আছে? সো আমরা একটু কুইক যাচ্ছি, যেহেতু সময় অলরেডি, আমি আজকে আর বেশি সময় নিব না, হয়তো আর 15 মিনিট আজকে নিব, অনেকদিন পর ইনকাম ট্যাক্স পড়াচ্ছি, আমরা কন্টিনিউসলি একটা সেশন নিব। বাট এই স্লাইড পাওয়ার পরে আপনাদের রিকোয়েস্ট থাকবে, যদি আপনার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সটা হাতের কাছে নাও থাকে, অ্যাটলিস্ট যে সেকশন গুলো এখানে মেনশন করা আছে ওই সেকশন গুলো
একটু দেখে নেবেন, ঠিক আছে? এটা ইয়ের স্লাইডে হয়তো থাকবে আমাদের কেরামতের, আমি শিওর না, বাট আমার স্লাইডে আছে, আপনারা এটা দেখে নেবেন। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে প্রফিট অন ডিসপোজাল অফ ক্যাপিটাল অ্যাসেট অন সায়েন্টিফিক রিসার্চ। যদি কোনো অ্যাসেট সেল করেন সেটা ক্যাপিটাল গেইন হলে ইনকাম হিসেবে আসবে। তারপর বলছে যে অ্যামাউন্ট অফ ইনকাম আন্ডার সেকশন 19 এন্ড 23। আচ্ছা, এই যে বারবার 19 বলছি, 19টা কি? এটা কি কেউ বলতে পারবে 19 কি সেকশন? হোয়াট ইজ 19 সেকশনটা কি? স্যার, আনএক্সপ্লেইনড ইনভেস্টমেন্ট এবং ডিমড ইনকাম সম্পর্কে বলা আছে। আনএক্সপ্লেইন ইনকাম মানে এটা বলেন তো একটু, কাউকে একটু, যারা সামনে বই নেই তাদের একটু ব্যাখ্যা করেন তো কি বলা হচ্ছে। এটা বলা হচ্ছে কি 18 কি ছিল? ডিমড ইনকাম। 18 হচ্ছে ডিমড ইনকাম। ডিমড মানে কি? ধরে নেওয়া হচ্ছে, তার মানে যে কোনো খরচ আপনি দেখিয়েছেন কিন্তু খরচটা পরবর্তীকালে করলেন না, সেটাকে ডিমড ইনকাম বলা হচ্ছে। আরো কিছু ডিমড ইনকাম এখানে আছে, আপনারা যদি দেখেন যে টোটাল 18 আন্ডারে, সেকশন 18 এর আন্ডারে মোটামুটি ভাবে আপনার প্রায় 6টা সাবসেকশন আছে। সেই সাবসেকশনের সাথে আবার কিছু সাবসেকশন আছে 6টা। আর 19 যেটা বলা হচ্ছে, 19-এ বলা হচ্ছে আনএক্সপ্লেইনড ইনভেস্টমেন্ট ইটিসি ডিম টু বি ইনকাম। এখানে বলা হচ্ছে যদি এমন কোন ইনভেস্টমেন্ট করেন যেটি হচ্ছে এক্সপ্লেনেশন দিতে পারছেন না, সেটিকেও ইনকাম হিসেবে নেওয়া হবে। এই কারণে এই কথাগুলো আসছে। এই যে আমরা যে লাস্ট এই স্লাইডের লাস্ট পয়েন্ট যেটা, অ্যামাউন্ট অফ ইনকাম আন্ডার সেকশন 19 এর 23, সেল অফ এক্সপোর্ট কোটা বাই এক্সপোর্টার অফ গার্মেন্টস। এই কথাটা কি যারা এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কে আছেন যেন বলছিলেন? সারোয়ার, বলেন তো ভাই এটা কি? আপনি কিছু বুঝতে পারছেন? এই যে 19 এর 23 তে কি বলা হয়েছে? এক্সপোর্ট কোটা মানে ক্লিয়ার না? আচ্ছা, আমি আপনাদেরকে ক্লিয়ার করি। এক্সপোর্ট যে কোটা থাকে না, এক্সপোর্ট কোটা তো বুঝেন? জি। এক্সপোর্ট কোটা মানে হচ্ছে যে আপনি এক একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু কোটা পায় যে এত টাকা এক্সপোর্ট করবে। এখন ধরেন XYZ গার্মেন্টস এর কাছে একটা এক্সপোর্ট কোটা আছে, সে নিজে এটাকে এক্সপোর্ট না করে আরেকটা গার্মেন্টস এর কাছে বিক্রি করে দিল। সে বিক্রি করলে তার একটা ইনকাম হবে, সেই ইনকামটাকে এখানে বিজনেস ইনকাম হিসেবে ট্রিট হবে। জিনিসটা বোঝা গেছে? আমি 23টা একদম ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স এর ভাষা একবার পড়ে শোনাচ্ছি। where during any income year an assessee being an export of garments transfer to any person the export quota or any part thereof allotted to him by the government, such portion of export value of the garments exportable against the quota so transfer as may be prescribed for the purpose shall be deemed to be the income of the assessee। ওই যে কথা বললাম, ধরেন কোটা মানে কি? আপনি একটা স্পেশাল বেনিফিট পাচ্ছেন। কোটা যে আপনি লেটস সে 100 টাকার এক্সপোর্ট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারলেই তো একটা প্রফিট আপনার হবে, স্পেশালি এক্সপোর্ট ইনসেনটিভ পাবেন, তারপরে অনেক সময় ডিডি ড্রব্যাক থাকে, বিভিন্ন ধরনের বেনিফিট আপনারা পান, তারপরে যে ক্যাশ ইনসেনটিভ পান। তো যাই হোক, এক্সপোর্ট যে করলেন, এক্সপোর্টটা আপনি একটা কোটা গভর্নমেন্টের কাছে অ্যালোকেটেড পেয়েছিলেন, বাট এই এক্সপোর্টের কোটাটা আপনি নিজে ইউটিলাইজ না করে আরেকটা গার্মেন্টসে সেল করলেন। তো এখান থেকে আপনার একটা ইনকাম আসলো, সেই ইনকামটা আপনার এখানে বিজনেস ইনকাম হিসেবে আসবে। ঠিক আছে?